পরিচিত বাংলাদেশি মানুষের কাছে। এরা ধরেন একটা হয়ে যদি হাসিনাকে বলতেন যে না, আমরা এই ফেস্টিভ্যালের অবসান চাই, ডক্টর ইউনূসকে হয়রানি করার দরকার নেই, আমরা এই ফেস্টিভ্যালের অবসান চাই, তাহলে কি স্যার হাসিনা খুব বেশি কিছু করতে পারতেন? যেমন একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কিন্তু প্রতিবাদ করেছেন। হ্যাঁ, কিন্তু এই 50 জন সম্পাদক, আপনি নিজেই বললেন, আপনিও তো সাংবাদিক ছিলেন, আপনি পিএইচডি ডিগ্রিধারী। এখন আর নঈম নিজাম এবং নঈমুল হাসান খান এগুলোর কি ডিগ্রিধারী? তো আপনার ওদের তো দালালি না করলে অন্য সংস্থান হবে না। তারপরে লোভের একটা ব্যাপার আছে, তো চাকরি বাকরি করে যেটা পাওয়া যায় সেই সীমিত বেতনে সীমিত আয় তাদের চলে না। বেশিরভাগ সম্পাদকরা কি করে, হয়তো 500টা সার্কুলেশন এরকম 100, 150, 200 পত্রিকা বেরোয়, তারা হয়তো 50,000 বা 1 লক্ষ কথা বলে তারা কাগজ পান, কাগজ নিউজ প্রিন্টটা তারা বিক্রি করে দেন বাজারে। 2 নম্বর হচ্ছে যে বিজ্ঞাপন, সরকারি বিজ্ঞাপন, এটা তো অনেক টাকা। বছরে যদি এরকম 4টা বিজ্ঞাপন পাওয়া যায় তো কয়েক লক্ষ টাকা তাদের আয় হয় বাড়িতে বসে থেকে। এরা তো এটা এক ধরনের চুরি, এক ধরনের সরকারও তাদের সুযোগ দিচ্ছে, টাকা দিচ্ছে, এরাও সরকার দালালি করছে। ওই সৎ সাহস কার থাকবে যার চাওয়া পাওয়ার কিছু নেই এবং ভয়ের সংস্কৃতি যে দেশে তখনও বিরাজমান না, যে কথা বললে কল্লা কেটে ফেলবে, আমাকে গায়েব করে দেবে, আয়না ঘরে ভরবে, তার তো ওরকমটা পরিস্থিতির আপনি আগে 5 বার চিন্তা করবেন। সুতরাং নঈম নিজামদেরই এখন মানে সুবর্ণ সুযোগ। আমি মনে করেছিলাম যে আমার প্রাক্তন বন্ধু ইকবাল সুবহান চৌধুরী, সে বানিয়েছে টাকা পয়সা বানিয়ে, সে টেলিভিশনের মালিক হয়েছে, একটা পত্রিকার মালিক, তার বোধ আর কিছু চাই না। তার বাড়িতে আমি গিয়েছি 2 বার, আমাকে নেমন্তন্ন করেছিল। ওরে বাপরে বাপ, তার ক্রকারি, ফার্নিচার, ওগুলো দেখলে মনে হয় আমেরিকাতে আপনি খুব বড় সাবার্বে আছেন, বেভারলি হিলস এর কোনো বাড়ির ভিতরে ঢুকেছেন। আমি মনে করেছিলাম সে চুপচাপ থাকবে, কিন্তু দেখলাম সে নাম্বার 1। সেই ওই এটাতে প্রথম নামটা ছিল তার, এই সম্পাদকদের ভিতরে যারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিষোদ্গার করলো। এখন তাদেরকে ছাড়িয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার, যেখানে আমার আমি যেখানে যাদের অ্যালামনাস, সেখানেও দেখা গেল যে শিক্ষকরা দালালির একেবারে চরমে চলে গেছে। আমি যেখানকার অ্যালামনি, যে এবার নোবেল কমিটিকে বলে ডক্টর ইউনূসের ডিগ্রি পুরস্কার তারা প্রত্যাহার করতে বলে। নোবেল কমিটি তারা ওই প্রসিডিউরস গুলো পড়ে দেখলেই, কনস্টিটিউশনটা পড়লেই দেখতো তাদের 10 ধারায় লেখা আছে যে নোবেল কমিটি যাকে বা যাদের পুরস্কার দেয় এ সম্পর্কে কারো প্রশ্ন করার কোনো অধিকার নেই। এটা একটা ব্যক্তিগত সম্পত্তির একটা ট্রাস্ট, আলফ্রেড নোবেলের ট্রাস্ট। এটা একটা, আমি মনে করেন টাকা দিয়ে আমার বাবার নামে বা আমার নামে একটা পুরস্কার চালু করলাম, তাকে আমি পুরস্কৃত করবো বা করবো না সে অধিকার সম্পূর্ণ আমার বা আমার যে কমিটি তাদের। সেখানে কোথাকার কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তারা বলবে আর তাদের কথা তারা শুনবে, তাতে একটাই ফল হবে, এদেরকে তারা মনে করবে একেবারে সম্পূর্ণ অপাঙ্ক্তেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে যে বাইরে যে বদনাম, যে লেখাপড়া হয় না, এর কিছু জানে না, ওই পারসেপশনটা আরো পাকাপোক্ত হবে। ওরে সর্বনাশ, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এইরকম মানে অভদ্র না, শুধু অশিক্ষিত, সেখানকার কোন ছাত্রকে পেলে তারা ভর্তি করবে, কথা বলবে। এটাই তো স্যার, এটা কিন্তু ভালো একটা প্রশ্ন আপনি বলছেন স্যার, যে ধরেন যে যখন তারা ওই ক্রেডেনশিয়াল করে, ইভালুয়েট করে, নাম্বার ইভালুয়েট করে, এবং তারা যদি জানে যে এই সব শিক্ষকরা ডক্টর ইউনূসের নোবেল প্রত্যাহার চাইছিল, স্বাভাবিক মনে তাদের কাছে প্রশ্ন আসতে পারে এরা কি শিখাবে, এরা নিজেরাই দগ্ধ। মানে এটা তো আপনার রাগ ক্ষোভ এক জিনিস, আর এই ধরনের কি বলবেন একটা কাল্পনিক একটা মানে যেটাকে উদ্ভট প্রস্তাব দেয়া, চিন্তা করা। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, সর্বশেষ খবর, এই বিষয়গুলো আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি, আপনাদের বোঝার সুবিধার্থে খানিকটা বিশ্লেষণ করার চেষ্টা করি।
স্থানীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিষয়গুলো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, বাংলাদেশের সাধারণ মানুষের বুঝতে সুবিধা হয়। এই চ্যানেলে যারা দর্শক আছেন বাংলাদেশ সহ পৃথিবীব্যাপী সকল বাঙালিদের কাছে সহজভাবে তথ্য উপস্থাপনের জন্য আমাদের এই প্রচেষ্টা। দর্শক, এই চ্যানেলটি তে আমরা বেশ কিছু পরিবর্তন আনার চেষ্টা করছি। এই চ্যানেলের যে মন্তব্যের জায়গা, সেখানে একটি মেম্বারশিপ লিঙ্ক দেওয়া আছে। আমরা আশা করি আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন, আপনাদের সহযোগিতা পাবো। আমরা আরেকটু স্ট্রংলি বেশ কিছু কাজে হাত দিতে চাচ্ছি। তো দর্শক, আজকে শিরোনাম দেখে বুঝতে পারছেন, কুকুরের দল চিহ্নিত ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বাংলাদেশের 50 জন সম্পাদক, 161 বুদ্ধিজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সব মিলিয়ে হাড় চেবানো কুকুরদের চিহ্নিত করা গেছে। এরা চিহ্নিত হয়েছেন আগেই, এখন আর কনফার্মেশন পাওয়া গেল আর কি, ব্লাড টেস্টের রিপোর্টে কনফার্মেশন আসলো। এই সার্বিক বিষয় নিয়ে আমরা কথা বলবো বিশিষ্ট শিক্ষক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর তাজ হাশমির সাথে। ডক্টর হাশমি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আপনি অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, সংগ্রামী অভিনন্দনও জানাচ্ছি। তো স্যার, এই যে স্যার যেটি বলছিলাম যে কুকুরের দল চিহ্নিত, মানে এতদিন ধরে বোঝা যাচ্ছিল, এখন একেবারে ডক্টর ইউনূসের ইস্যুতে এসে তারা যেভাবে খুল্লা হয়ে গেছেন, তাতে এটা চিহ্নিত হয়েছে। নোয়াখালীতে গ্রাম দেশে একটি মানে প্রচলিত কথা আছে যে মানে পাতিলে কুকুর মুখ দিছে তো কি হয়েছে, কুকুরে তো চেনা গেছে, মানে কোন কুকুর কোন রঙের কুকুরটাই কাজ করে এটা তো আইডেন্টিফাইড, বুঝছেন তো। তো আপনি কিভাবে দেখেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেটাকে বলা হয় যে মুক্ত চিন্তার জায়গা, 73 অর্ডিন্যান্স দিয়ে মুক্ত চিন্তাকে প্রমোট করার জন্য শিক্ষকদের কার্যক্রমকে অনেক শিথিল করা হয়েছে। অনেক রিল্যাক্স ওয়েতে শিক্ষকরা কিন্তু পাঠদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের মতো করে তাদের চিন্তার স্বাধীনতা, গবেষণার স্বাধীনতা সবকিছু নিশ্চিত করা হয়েছে। তো সেখানে তারা যদি বলেন যে ডক্টর ইউনূসের নোবেল প্রাইজ বাতিলের জন্য তারা চিঠি দিবেন, তারা যদি ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করেন, মানে কিভাবে দেখেন, মানে মেধার বিবর্তনটা কোথায় এসে ঠেকেছে স্যার? আপনার সঙ্গে দুটো ব্যাপারে দ্বিমত পোষণ করছি। নাম্বার ওয়ান হচ্ছে, আপনি কুকুরদের গালাগাল করছেন কেন? কুকুর প্রভুভক্ত কিন্তু বেইমানি করে না। আর যাদের কথা বলছেন এরা তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির লোকজন বলেন আর সাংবাদিক বলেন, সম্পাদক বলেন, এগুলো তো বেইমান। এগুলোকে আমি বরাহ শাবক করি, নোংরা, ওই যারা পায়খানার ভিতরে পড়ে থাকে, পায়খানা খায়। এগুলোর কোনো নীতিবোধ নেই, সততা নেই, মনুষ্যত্ব নেই। কারণ এর সব মানুষ হবার জন্য যে গুণাবলীর প্রয়োজন, এগুলো লোপ পেয়েছে অনেক আগেই। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বললেন মুক্তাঙ্গন, মুক্ত চিন্তার যে জায়গা, সেটা তো 1970-এর আগে ছিল, পরে 75-এর পরে আবার এসেছিল, কিন্তু হাসিনা আসার পরে সেটা লোপ পেয়েছে। এখন কোন চিন্তার লোকে, ভালো ছাত্র যারা, তারা শিক্ষকতার চাকরি পায় না। যারা দলের লোক, দলের পান্ডা সান্ডা গুন্ডা, তাদেরকে চাকরি দেয়া হয়। এবং তৃতীয় শ্রেণী থাকতে হবে আপনার ক্যারিয়ারে, বা আপনাকে ছাত্রলীগ করতে হবে। এই এখন যে ভাইস চ্যান্সেলর, সে ছাত্রলীগ, তার ছেলেও ছাত্রলীগের নেতা। তো আপনি খুঁজলেই পাবেন। যেমন এখন হাইকোর্টে যান, বিচারকদের স্ত্রী, এক বিচারকের স্ত্রী আওয়ামী লীগের হয়ে এমপি। এই ধরনের ব্যাপার তো আগে ছিল না। কোথাও কোনো মুক্ত চিন্তা বা নিউট্রালিটির লেশ মাত্র নেই। তো যে জন্য যে পরিপ্রেক্ষিতে আপনি বললেন, যে কনটেক্সটে যে 50 জন সম্পাদক, মানে ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ধরেন শিক্ষক সমিতির অপরাজেয় বাংলার পাদদেশে একটি ব্যানার টাঙিয়ে তারা প্রতিবাদ সমাবেশ করেছে ডক্টর ইউনূসকে নিয়ে আন্তর্জাতিক মহলের এই উৎসাহে। তো ধরেন শিক্ষক সমিতির বাইরেও তো শিক্ষক আছেন নিশ্চয়ই, মানে এখন ধরেন তাদেরও কোনো প্রতিবাদ দেখছি না। তাদের তো বলা উচিত যে আমরা শিক্ষক সমিতির এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই, এটি বলার তো স্কোপ আছে তাদের। স্কোপ নেই, তারাও কিন্তু করছেন না। না না, সেই স্বাধীনতা নেই। আপনি যদি ওই মাঠে নেমে তাদের পাশে দিয়ে দেখেন, তাহলে দেখবেন যে ওই মুক্ত যে পরিবেশ ছিল, স্বাধীন চিন্তা বা স্বাধীনভাবে কথা বলার যে পরিবেশ ছিল, এমনকি মুজিব আমলেও যেটা ছিল। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি 73 সালে, 72 সালে আমি চাকরি করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
তখন তো আমরা প্রকাশ্যে মুজিবের বিরুদ্ধে কথাবার্তা বলতে পারতাম। এই যে 75-এ বাকশাল পরে হয়তো সেটা সীমিত হয়েছিল, কিন্তু বাকশাল আগ পর্যন্ত মুজিব আমলে আমরা এহেন বিষয় নেই যেটা বলতে পারতাম না প্রকাশ্যে। মিটিং করে, সভায় স্টেটমেন্ট দিয়ে বক্তৃতা করতাম, কিছু খবর কাগজ সবসময় আমাদের বক্তব্য ছাপাতো। এখন তো সেটা নেই। এখন এটা সাদ্দাম হোসেনের মতো একটা দেশ, সাদ্দাম হোসেন ইরাক বা মিয়ানমার, কদিন পরে এটা উত্তর কোরিয়া হয়ে যাবে, চিন্তা করবেন না। এভাবে চললে এটা উত্তর কোরিয়া হবে, এবং উত্তর কোরিয়ার মতো গায়েব করে ফেলা হচ্ছে, আপনাকে মেরে ফেলা হবে, গায়েব করে ফেলা হবে। তো যারা শুভ বুদ্ধির সম্পন্ন শিক্ষক সমিতির সদস্য তো সবাই 8-10 জন থাকে, প্রেসিডেন্ট, সেক্রেটারি ইত্যাদি, বাদ বাকি শিক্ষকেরা সবাই তো শিক্ষক সমিতির সদস্য। প্রতিবাদ আসছে না কেন? ওই জন্যই আসছে না, ভয়। ধরেন আমরা কয়েক বছর আগেও দেখতাম যে শিক্ষক সমিতির বিবৃতির বা কোনো বিষয় নিয়ে মানে দ্বিমত পোষণ করে মানে ব্যক্তি শিক্ষক তার প্যাডে একটি বিবৃতি দিতেন যে আমি এর সঙ্গে একমত নই, আমি এই বিষয়টা থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম, বা আমি এর সঙ্গে সংযুক্ত নই। অর্থাৎ আপনি যখন মানে যখন কোনো প্রটেস্ট আসবে না, তখন আপনাকে ধরেই নিতে হবে যে সবাই এই শিক্ষক সমিতির এই বক্তব্যের সাথে একমত পোষণ করছেন। তবে স্যার আপনি ওইটা আপাতত যারা জানেন ব্যাপারটা বাংলাদেশে কি ঘটছে, কার ঘাড়ে দুটো মাথা আছে। এবং আরেকটা ব্যাপারও ঘটেছে, এই গত 15 বছরে দলীয়করণটা এত প্রকট রূপ গ্রহণ করেছে যে আপনি এখন ওই যে কয়েক হাজার শিক্ষকের ভিতরে হয়তো কয়েক ডজন পাবেন যাদেরকে বাধ্য হয়ে চাকরি দিতে হয়েছিল, অথবা যারা 15 বছর আগের থেকেই চাকরি করে যাচ্ছেন। যারা নতুন ঢুকেছেন গত 15 বছর, তাদের ছাত্রলীগ, আওয়ামী লীগ ক্রেডেনশিয়াল না থাকলে তারা কেউ শিক্ষক হতে পারছেন না। এটা তো আমরা নিশ্চিত, এটা তো আর প্রমাণ করার অপেক্ষা রাখে না। অতীতে আমরা দেখেছি কিভাবে শিক্ষক নিয়োগ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো তবে ধরেন একটা সুযোগ ছিল না, ধরেন 50 জন সম্পাদক, এর মধ্যে ধরেন আমার তো মনে হয় যে 25-30টা পত্রিকারই আসলে ওই যে 10-12টা সংখ্যার বেশি ছাপা কখনো হয়েছে বলে জানে না কেউ। তো তারপরে ধরেন 50 জন সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেসব বুদ্ধিজীবীরা কথা বলেন, এরা অনেকেই সবাই পরিচিত বাংলাদেশি মানুষের কাছে। এরা ধরেন একটা হয়ে যদি হাসিনাকে বলতেন যে না, আমরা এই ফেস্টিভ্যালের অবসান চাই, ডক্টর ইউনূসকে হয়রানি করার দরকার নাই, আমরা এই ফেস্টিভ্যালের অবসান চাই, তাহলে কি স্যার হাসিনা খুব বেশি কিছু করতে পারতেন? যেমন একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কিন্তু প্রতিবাদ করেছেন। হ্যাঁ, কিন্তু এই 50 জন সম্পাদক, আপনি নিজেই বললেন, আপনিও তো সাংবাদিক ছিলেন, আপনি পিএইচডি ডিগ্রিধারী। এখন আর নঈম নিজাম এবং নঈমুল হাসান খান এগুলোর কি ডিগ্রিধারী? তো আপনার ওদের তো দালালি না করলে অন্য সংস্থান হবে না। তারপরে লোভের একটা ব্যাপার আছে, তো চাকরি বাকরি করে যেটা পাওয়া যায় সেই সীমিত বেতনে সীমিত আয় তাদের চলে না। বেশিরভাগ সম্পাদকরা কি করে, হয়তো 500টা সার্কুলেশন, এরকম 100, 150, 200 পত্রিকা বেরোয়, তারা হয়তো 50,000 বা 1 লক্ষর কথা বলে তারা কাগজ পান, এই কাগজ নিউজ প্রিন্টটা তারা বিক্রি করে দেন বাজারে। 2 নম্বর হচ্ছে যে বিজ্ঞাপন, সরকারি বিজ্ঞাপন, এটা তো অনেক টাকা। বছরে যদি এরকম 4টা বিজ্ঞাপন পাওয়া যায় তো কয়েক লক্ষ টাকা তাদের আয় হয় বাড়িতে বসে থেকে। এরা তো এক ধরনের চুরি, এক ধরনের সরকারও তাদের সুযোগ দিচ্ছে, টাকা দিচ্ছে, এরাও সরকার দালালি করছে। ওই সৎ সাহস কার থাকবে যার চাওয়া পাওয়ার কিছু নেই এবং ভয়ের সংস্কৃতি যে দেশে তখনও বিরাজমান না, যে কথা বললে কল্লা কেটে ফেলবে, আমাকে গায়েব করে দেবে, আয়না ঘরে ভরবে, তার তো ওরকমটা পরিস্থিতির আপনি আগে 5 বার চিন্তা করবেন। সুতরাং নঈম নিজামদেরই এখন মানে সুবর্ণ সুযোগ। আমি মনে করেছিলাম যে আমার প্রাক্তন বন্ধু ইকবাল সুবহান চৌধুরী, সে বানিয়েছে টাকা পয়সা বানিয়ে, সে টেলিভিশনের মালিক হয়েছে, একটা পত্রিকার মালিক, তার বোধ আর কিছু চাই না। তার বাড়িতে আমি গিয়েছি 2 বার, আমাকে নেমন্তন্ন করেছিল। ওরে বাপরে বাপ, তার ক্রকারি, ফার্নিচার, ওগুলো দেখলে মনে হয় আমেরিকাতে আপনি খুব বড় সাবার্বে আছেন, বেভারলি হিলস এর কোনো বাড়ির ভিতরে ঢুকেছেন। আমি মনে করেছিলাম সে চুপচাপ থাকবে, কিন্তু দেখলাম সে নাম্বার 1,
সেই ওই এটাতে প্রথম নামটা ছিল তার, এই সম্পাদকদের ভিতরে যারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিষোদ্গার করলো। এখন তাদেরকে ছাড়িয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার, যেখানে আমার অ্যালাম, আমি যেখানে যাদের অ্যালামনাস, সেখানেও দেখা গেল যে শিক্ষকরা দালালির একেবারে চরমে চলে গেছে। আমি যেখানকার অ্যালাম নেই, যে এবার নোবেল কমিটিকে বলে ডক্টর ইউনূসের ডিগ্রি পুরস্কার তারা প্রত্যাহার করতে বলে। নোবেল কমিটি তারা ওই প্রসিডিউরস গুলো পড়ে দেখলেই, কনস্টিটিউশনটা পড়লেই দেখতো তাদের 10 ধারায় লেখা আছে যে নোবেল কমিটি যাকে বা যাদের পুরস্কার দেয় এ সম্পর্কে কারো প্রশ্ন করার কোনো অধিকার নেই। এটা একটা ব্যক্তিগত সম্পত্তির একটা ট্রাস্ট, আলফ্রেড নোবেলের ট্রাস্ট। এটা একটা, আমি মনে করেন টাকা দিয়ে আমার বাবার নামে বা আমার নামে একটা পুরস্কার চালু করলাম, তাকে আমি পুরস্কৃত করবো বা করবো না সে অধিকার সম্পূর্ণ আমার বা আমার যে কমিটি তাদের। সেখানে কোথাকার কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তারা বলবে আর তাদের কথা তারা শুনবে, তাতে একটাই ফল হবে, এদেরকে তারা মনে করবে একেবারে সম্পূর্ণ অপাঙ্ক্তেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে যে বাইরে যে বদনাম, যে লেখাপড়া হয় না, আরে কিছু জানে না, ওই ওই পারসেপশনটা আরো পাকাপোক্ত হবে। ওরে সর্বনাশ, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এইরকম এইরকম মানে অভদ্র না, শুধু অশিক্ষিত, সেখানকার কোন ছাত্রকে পেলে তারা ভর্তি করবে কথা বলবে। এটাই তো স্যার, এটা কিন্তু ভালো একটা প্রশ্ন আপনি বলছেন স্যার, যে ধরেন যে যখন তারা ওই ক্রেডেনশিয়াল ইয়ে করে, মানে ইভালুয়েট করে, নাম্বার ইভালুয়েট করে, এবং তারা যদি জানে যে এই সব শিক্ষকরা ডক্টর ইউনূসের নোবেল প্রত্যাহার চাইছিল, স্বাভাবিক মনে তাদের কাছে প্রশ্ন আসতে পারে এরা কি শিখাবে, এরা নিজেরাই দগ্ধ। মানে এটা তো আপনার রাগ ক্ষোভ এক জিনিস, আর এই ধরনের কি বলবেন একটা কাল্পনিক একটা মানে যেটাকে উদ্ভট প্রস্তাব দেয়া, চিন্তা করাটাও তো একটা পাগলামি। মানে ওর ভিতর সবাই যারা ছিল সবাই তার ওই যারা এটা নেতৃত্ব দিয়েছে তাদের সঙ্গে একমত না, কিন্তু পরিবেশের কারণে তারা চুপ থাকতে বাধ্য হচ্ছে। তো এখন ধরেন আলোচিত হচ্ছে বেগম খালেদা জিয়া শর্ট লিস্টেড হয়ে নোবেল প্রাইজ পেয়ে যেতে পারেন শান্তিতে, তার উপরে যে অত্যাচার হয়েছে এবং তার যে অতীত যে ভূমিকা বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, বা তার উপর যে জুলুম হচ্ছে, তার প্রেক্ষিতে একটি সম্ভাবনা তৈরি হয়েছে নোবেল কমিটি হয়তো এটি বিবেচনা করতে পারে। তো এটি যদি বিবেচনা করে শেখ হাসিনার পরিণতি কি হবে, আপনি জাস্ট আমি যে কল্পনা যদি করি আর কি স্যার। আমি তো কদিন আগে একটা আমার নিজের যে চ্যানেল সেখানে আমি বলেছি যে তার নোবেল প্রাইজ পাওয়া উচিত, অং সান সুচিকে দিলে, মালালা ইউসুফজাইকে দিলে, আপনারা ডক্টর খালেদা জিয়াকে কেন দেবেন না? কেন উনি কি কম মানে সংগ্রাম করেছেন? যে পরিবর্তন তার হয়েছে, নেলসন ম্যান্ডেলা এবং হাসিনা খালেদার ভিতরে আমি খুব একটা পার্থক্য খুঁজে পাই না। এই যে উনি 5-6 বছর যাবত জেলে আছেন, এর থেকে উনি কষ্ট করে যাচ্ছে, তার বিরুদ্ধে যে বিষোদ্গার করছে আওয়ামী লীগ, তাকে যেভাবে পর্যদস্ত করছে, নাজেহাল করছে, গালাগাল করছে এবং জেলে দিয়েছে, তাকে স্লো পয়জনিং করে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। খালেদা জিয়া যদি গড ফরবিড এখন মারা যান, আমি তো মনে করবো এটা তার স্লো পয়জনিং এবং সুষ্ঠু চিকিৎসা না দেওয়ার জন্য হয়েছে। এটা একটা মানবাধিকার লঙ্ঘন। তো এখন দেখেন, শুধু যে নোবেল কমিটি তাই তো না, আজকের খবর দেখলাম জাতিসংঘ বলছে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে হাসিনা সরকার যে তাকে যে নাজেহাল করছে এটা জাতিসংঘ পছন্দ করে না। কদিন আগে শুনলাম যে যারা সিগনেচার দিয়েছেন এর পক্ষে, ডক্টর ইউনূসের পক্ষে, তাদেরকে ডক্টর ইউনূস ঘুষ দিয়েছে। এখন নোবেল কমিটিকেও তিনি ঘুষ দিয়ে নোবেল প্রাইজ নিয়েছে। এখন জাতিসংঘ কি উনি এই ঘুষ দিয়ে এই তার পক্ষে কথা বলতে বাধ্য করলেন? মানে এই ধরনের অর্বাচীন সুলভ চিন্তাধারা কথা, আমি তো বলি এই সবগুলোই সরকারে যেগুলো আছে, সরকারের দালাল, সবগুলোকে আমি বলতে পারি এগুলো সব বরাহ শাবক। এর পাদুকা প্রহার করলে পাদুকাও অপবিত্র হয়ে যাবে।
এখন বরাহ শাবক এবং পাদুকা যারা বোঝেন না তারা একটু বাংলা ডিকশনারি দেখলে কি মিন করেছে। তো পাদুকাও অপবিত্র হয়ে যাবে। এরা বরাহ বিষ্ঠার সমকক্ষ নয়, ওই জাতীয় কিছু। এদের সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো। মানুষের ধরেন যে স্টাইলিরা আলোচনা করে, আমি ওই দিন শুনতেছিলাম ওই মোজাম্মেল বাবুর ৭১ টিভি, আবার কামরুলের সময় টিভি, এরা বোঝানোর চেষ্টা করে যে ১০০ জন নোবেল লরিয়েট নাকি পড়েও নাই, ওই বাংলাদেশে যে স্টাইলে হয় আর কি। স্যার একটা বিবৃতি দিচ্ছি, স্যার আপনার নাম দিয়ে দিলাম, আচ্ছা হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও, সে জানেও না কি লিখছে ওখানে। তো বাংলাদেশ স্টাইলে মনে করছে আর কি সবকিছু। এবং নিউ ইয়র্ক টাইমস এটা আবার ছেপে দিয়েছে পুরো পুরো পৃষ্ঠা। তো সব মিলিয়ে স্যার আসলে মানে শেখ হাসিনার যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতেই বোঝা যায় যে শেখ হাসিনা কাবু হয়ে গেছেন স্যার, শেষ পর্যায়ে আছেন। এটা কিন্তু আমরা অনুমান করতেই পারি, আমি বলতেই পারি স্যার, তাই না? আপনি দেখেন শহীদের ব্যাপারে যখন তাকে পেটালো, রক্তাক্ত ছবি বেরোলো, নোম চমস্কি, যেটাকে এখনো বলা হয় পৃথিবীর বিবেক, চমস্কি এমআইটির প্রফেসর ছিলেন, এখন এমেরিটাস প্রফেসর লিঙ্গুইস্টিক্স এর একজন নাম করা লোক, এতগুলো বইয়ের লেখক। উনি নিজে ইহুদি জায়নিজমের বিরোধিতা করেন, প্যালেস্টিনিয়ানদের পক্ষে বলেন, একেবারে নীতির পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে যিনি গত ৬০ বছর ৭০ বছর কাজ করে যাচ্ছেন। সে নোম চমস্কি শহীদুল আলমকে সমর্থন করলেন, শহীদ আলমের অত্যাচার করার বিরুদ্ধে নোম চমস্কির সহকারদের নোবেল লরিয়েট সহ তারা স্টেটমেন্ট দিলেন। এটা কি তারা না দেখে না পড়ে তাদের কাছে কাগজ গেল আর ওটা তারা সিগনেচার করে দিলেন? মূলত যারা বাংলাদেশে বসবাস করে এগুলো এক ধরনের জেলাসি, এক ধরনের মিননেস, যখন কোনো কিছু খুঁজে না পায় তখন এই ধরনের একটা আজগুবি কথা বলে তারা নিজেদের প্রশস্তি দেয় এবং তাদের দলে লোক টানার জন্য চেষ্টা করে। এটা তো একেবারেই অপচেষ্টা এবং ফাজলামি। স্যার একটি বিষয় নিয়ে স্যার আমি মনে করি যে একটু আলোচনা করার অবকাশ আছে, সেটি হচ্ছে স্যার যে ভারতের সাথে বাংলাদেশের দূরত্ব তৈরি হয়েছে, মানে বাংলাদেশ এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু তো ভারত আসলে মানে না পেরে হয়তো চুপচাপ আছে, কিন্তু তারা তাদের চেষ্টা অব্যাহত রাখছে। এটা নিয়ে যদি বিএনপি বা অপোজিশন যদি মনে করে যে ভারত তো শেখ হাসিনাকে ছেড়ে দিয়েছে, এইটা বোধহয় আমার মনে হয় যে এটা একটা কৌশলের অংশ হিসেবে ভারতীয় পত্রিকাগুলো এগুলো নিয়ে রিপোর্ট করছে এবং বাংলাদেশের পত্রিকাগুলো এটাকে ফলাও করে আবার প্রকাশ করছে। যে আপনি কিভাবে দেখেন বিষয়টা? না, এর ভিতরে সত্যতাও আছে। আপনি দেখেন জোহান্সবার্গে আপনার নরেন্দ্র মোদী ইচ্ছা করলে বাংলাদেশের জন্য ব্রিক্সে নেবার জন্য তৎপর হতে পারত এবং সে ভোট দিতে পারত বাংলাদেশকে নেওয়ার পক্ষে। নরেন্দ্র মোদী সেখানে কি বলবে যে ইউএই এর সঙ্গে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, ইউএই এর সঙ্গে আমাদের স্ট্র্যাটেজিক রিলেশনশিপ, বাংলাদেশ আমাদের একজন বন্ধু নেইবার আমাদের। সুতরাং বাংলাদেশ কেবল প্রতিবেশী আর ইউএই এবং সৌদি আরব হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার। এবং একটা সৌজন্য সাক্ষাৎও আপনার হাসিনার সঙ্গে করলো না, মানে ওই যে ডিনার টেবিলে গিয়ে বললেন হ্যালো কেসি হ্যাঁ আপ, এইটা যদি এটা নিয়ে মুমিন বললেন যে ওই মোদি হেঁটে এসে হাসিনার সঙ্গে কথা বলেছেন। এই যে কত রকম, মানে ওই যেটা আমি বলি যে বলে সারে বলেছে কিসের ভাই আল্লাদের আর সীমা নাই। এখন এরা হচ্ছে পরে যে কৃতদাসের যা হয়, মালিক মারলে কি হবে, পরে দুধ দিয়ে ভাত খেতে দিয়েছে। এখন মোদি ইচ্ছা করলেই বাংলাদেশকে ব্রিক্সে নিতে পারতো, নেয়নি, কেননা বাংলাদেশ চীনের পকেটে এবং চীন তাকে প্রমোট করছে। শি জিনপিং এর সঙ্গে হাসিনার মাখামাখি, এটা মোদি নিশ্চয়ই পছন্দ করেন না এবং যে জন্যই এখন আমেরিকাও সেটা পছন্দ করে না। এবং আমেরিকার সমর্থন মোদির অবশ্যই দরকার, তার ইনভেস্টমেন্ট একটা, আর ২ নম্বর হচ্ছে সিকিউরিটি কনসার্ন। যদি কোনোদিন ভারতের সঙ্গে চীনের যুদ্ধ হয় তাহলে আমেরিকার সাহায্য তাদের জন্য অপরিহার্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভারতের সাহায্য, ভারত সাহায্য করবে তারা চীনের বিরুদ্ধে, যেহেতু একটা